মোটরোলা ফোনের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আননেসেসারি বা ফ্ল্যাশি কোনো রকম কিছু থাকে না। খুবই সিম্পল এবং প্রয়োজনীয় সবকিছুই বাজেটের মধ্যে তারা তাদের ফোনে প্রোভাইড করে। এরকম একটা ফোন হচ্ছে মোটো H60 ফিউশন। ওয়েল, অবভিয়াসলি এটাতে বেশ কিছু ইস্যুস রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এই প্রাইস পয়েন্টে, অর্থাৎ 30-35 হাজার প্রাইস রেঞ্জের একটা ফোনে এটা কিন্তু বেশ ভালো স্পেক্স অফার করছে। এতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের POLED কার্ভড একটা ডিসপ্লে, এবং এই কার্ভ স্ক্রিনটা শুধু সাইডেই না, উপর নিচেও কার্ভ। মিডিয়াটেক ডায়মেনসিটির একদম নতুন একটা প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 7400, আপ টু 12 GB র্যাম, 5500 mAh এর ব্যাটারি। বক্সে আমরা পাচ্ছি ফোন, কেবল, 68 ওয়াটের একটা চার্জার। তবে প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর পাবেন না, সেটা শুধুমাত্র চাইনিজ ফোনেই দেওয়া হয়। 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 15 এবং 3 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটের প্রমিস। কিন্তু এই ফোনটা নিয়ে আমার অপিনিয়ন কি, 30-35 হাজার টাকা যদি খরচ করতে হয়, তাহলে কি এই ফোনের পেছনে খরচ করবো, না এই রেঞ্জের অন্য ফোনের পেছনে খরচ করাটা বেটার হবে? এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং এর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ফিউশন ফোনটা মোটরোলার মিড রেঞ্জের একটা ফোন। এই প্রাইস রেঞ্জে বর্তমানে লেটেস্ট ফোনগুলোর মধ্যে নাথিং 3A পাওয়া যাচ্ছে। কাজে এই ফোনটার ডিটেলস নিয়ে কথা বলতে গেলে নাথিং এর সাথে কিছুটা কম্পারিজন চলে আসবে, সো সেটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। ফোনের লুকস তো খুবই ভালো, খুবই স্লিম, কার্ভ ডিসপ্লে একদম ডিপ এজেস পর্যন্ত। আর যেটা আমি বললাম, শুধু সাইডে কার্ভ না, উপরে এবং নিচের দিকেও ডিসপ্লেটা কার্ভ করে দেওয়া হয়েছে। তবে এর কারণে বাটন গুলা বেশ স্লিম হয়ে গেছে। আমি পার্সোনালি থিক এবং ওয়াইড বাটন পছন্দ করি, কারণ ওটা ইউজ করাটা আমার কাছে অনেক ইজিয়ার মনে হয়। তো যাই হোক, ফ্ল্যাট বলেন বা কার্ভ, এক একজনের এক এক টাইপের ফোন পছন্দ। অনেকেই কার্ভ ফোন পছন্দ করে, অনেকে আবার ফ্ল্যাট ফোন পছন্দ করে। তবে এটার আসলে কার্ভ হওয়ার কারণে ফোনটা খুবই স্লিম দেখা যায়, যার কারণে কিন্তু এর ডিজাইন বা লুকস আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে কার্ভ থাকার কারণে ডিসপ্লেটা বেজেললেস মনে হয়, খুব ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে সমস্যা যেটা হচ্ছে, এর টেম্পারড স্ক্রিন বা গ্লাস একদমই পাওয়া যায় না। অ্যাক্সিডেন্টাল টাচও খুব সহজেই হয়ে যায়, এবং হাত থেকে পড়ে গেলে স্ক্রিন ফেটে যাওয়ার বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু স্লিম ফোন নিতে গেলে আসলে এই স্যাক্রিফাইসটাই আপনাকে মেনে নিতেই হবে, এবং আপনার যদি স্লিম ফর্ম ফ্যাক্টর ফোন ভালো লাগে, তাহলে আমি শিওর এই ফোনটা আপনার ভালো লাগবে। ব্যাকে দেওয়া হয়েছে ভিগান লেদারের ফিনিশ। এটা হাতে নিলে খুব ভালো একটা ফিল হয়। ভিগান লেদারের এই টেক্সচারটা থাকার কারণে এর ইনহ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো। H60 ফিউশনে অপশন দেওয়া হয়েছে হাইব্রিড সিম ট্রে, অর্থাৎ এখানে আপনি একই সাথে দুইটা সিম অথবা একটা সিম এবং মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে। এর আরো বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে। এর যে ব্লু কালার ভ্যারিয়েন্ট আছে সেটা সবাই খুব পছন্দ করে, কিন্তু আমি সেটা পাইনি। শপে এটাই অ্যাভেলেবেল ছিল, সো এটা নিয়ে এসে আমার রিভিউ করতে হচ্ছে। যেটা বলছিলাম, লেদার ফিনিশ হওয়ার কারণে এটা হাতে খুব সফট একটা ফিল দিবে, এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস পড়বে না। তবে এই টাইপের ফোনের সমস্যা যেটা হয়, এটা খুব সহজেই ময়লা হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে একটা ডার্কার শেড চলে আসে। ইনিশিয়ালি পেছনে দেখে আপনার 4টা ক্যামেরা মনে হলো, এখানে আসলে 2টা ক্যামেরা দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা এবং এটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই পাশে হচ্ছে ফ্ল্যাশ লাইট, এবং এটা হচ্ছে একটা 3-in-1 লাইট সেন্সর। এই ফোনটা খুবই ডিউরেবল করে তৈরি করা হয়েছে, IP68 এবং 69 রেটিং দেওয়া হয়েছে এতে। অর্থাৎ এই ফোনটাতে যদি আপনি ওয়াটার জেট দিয়ে পুশ করেন অথবা কোনো বয়েলিং ওয়াটারের মধ্যেও ঢেলে দেন, তাহলেও অ্যাজ পার পেপার এটার কোনো ক্ষতি হওয়ার কথা না। কিন্তু সেরকম কোনো কিছু না করারই পরামর্শ থাকবে। এখন তো বৃষ্টির সিজন, আপনি যদি ভেজা হাতে বা এই ডিভাইসটাও যদি ভিজা থাকে, তখনও কিন্তু এর টাচ বেশ ভালো কাজ করে। যাই হোক, ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7i প্রোটেকশন। এই প্রাইস রেঞ্জে আমি বলবো বেশ ভালো একটা ফিচার। তাছাড়াও এটাতে আমরা পাচ্ছি স্টেরিও স্পিকার্স উইথ ডলবি অ্যাটমস সাপোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, ইউএসবি 2.0 এবং 16টা 5G ব্যান্ডস আছে এতে। এবং এই প্রাইস পয়েন্টের খুব কম ফোনে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট থাকে। এই ফোনটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এর ডিসপ্লে। এটা একদম H2H ডিসপ্লে, ইভেন H2 বিয়ন্ড ডিসপ্লে বলা চলে। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 96.3%, অর্থাৎ এটাতে বেজেল একদম নেই বলতে গেলেই চলে। POLED থাকার কারণে এর ডিসপ্লে খুবই কালারফুল, ভাইব্রেন্ট এবং পাঞ্চি। 6.7 ইঞ্চির ডিসপ্লে, কাজে এর সাইজও বেশ ভালো। কাজে আপনি এটাতে যদি ভিডিও দেখেন বা গেমিং করেন, তাহলে কিন্তু বেশ ইমার্সিভ একটা ভিউ পাবেন। তবে একটা জিনিস আমার ভালো লাগে না, এর যে ব্ল্যাকস আছে, এটা একটু বেশি ব্ল্যাক এবং ক্রাশ মনে হয়েছে আমার কাছে। আমি কিছু কিছু জায়গায় যেমন ডিটেল থাকার কথা ছিল,
কিন্তু সেখানে অতিরিক্ত ব্ল্যাকস থাকার কারণে ডিটেলস আমার চোখে পড়ছিল না। যদিও এটা 10 ফিটের একটা ডিসপ্লে, কিন্তু নেটফ্লিক্সে এইচডিআর সাপোর্ট নেই। তবে এই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে সাধারণত নেটফ্লিক্সে এইচডিআর সাপোর্ট থাকেও না। প্রচন্ড ব্রাইটনেসও এটা অটো ব্রাইটনেস মোডে 1400 নিটস পর্যন্ত হিট করে, কাজেই আউটডোর ভিজিবিলিটি এটা থেকে খুবই ভালো পাওয়া যায়। তবে এটাতে 4500 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র এইচডিআর মোডে, এবং এটা খুবই কমই আসলে ইউজ করা হয়। সো এর স্ক্রিন রেজুলেশন এবং ওভারঅল ব্রাইটনেস বেশ ভালোই। ইনফ্যাক্ট এর স্ক্রিন রেজুলেশন এবং ব্রাইটনেস নাথিং 3 এর চেয়েও বেটার মনে হয়েছে আমার কাছে। কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এই ফোনটার পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং মিডিয়াটেকের এই নতুন প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7400, এই প্রসেসরটা দিয়ে এটাই আমার মনে হয় প্রথম কোনো ফোন ইউজ করছি আমি। এবং এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের আনটিটি স্কোরের সাথে যদি এর স্কোর কম্পেয়ার করেন, এর স্কোর কিন্তু সেই ফোনগুলোর বেশ কাছাকাছি ছিল। তো যাই হোক, এই ফোনের পারফরমেন্স খুবই স্মুথ, অ্যাপ একদম ফাটাফাট ওপেন হয়ে যায়, অ্যাপ সুইচিং এর কোনো অসুবিধা হয় না, এর ইউজার এক্সপিরিয়েন্স খুবই ফাস্ট এবং স্ন্যাপি। এর গেমিং পারফরমেন্সও বেশ ভালোই ছিল। গেমগুলো লোড হতে একটু সময় লাগতে পারে, এবং অধৈর্য হয়ে যাওয়ার মতো কোনো সময় নেয় না। একবার গেম লোড হয়ে যাওয়ার পর গেম কিন্তু বেশ ভালোই চলে। অবভিয়াসলি ফ্ল্যাগশিপ প্রসেসরের ফোনগুলোর মতো এর গেমিং পারফরমেন্স হবে না, কিন্তু তারপর আপনি যদি কম্পারিজন করতে চান তাহলে আমি বলবো 19-20 না হলেও 18-20। তো যাই হোক, গেম খেলতে গেলে কিন্তু কোনো মেজর ইস্যুস আমি ফেস করিনি, কোনো রকমের ল্যাগ বা হিটিং ইস্যুস আমার চোখে পড়েনি। টাচ রেসপন্সও ছিল ভালো। এখন হয়তো বা অনেকেই বলবেন যে নাথিং 3 এতে কিন্তু স্ন্যাপড্রাগন 7S Gen 3 পাচ্ছি, আর এটাতে মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি। তো কাজেই যারা মিডিয়াটেককে দেখতে পারে না, আমার অনেক পরিচিতই আছে যারা মিডিয়াটেক প্রসেসর একদম পছন্দ করে না, তাদের এটার নাম শুনে হয়তো ভালো লাগবে না। কিন্তু পারফরমেন্স নিয়ে যদি কম্পেয়ার করেন, দুইটা ফোনের গেমিং পারফরমেন্স কিন্তু খুবই কাছাকাছি মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, কথা বলা যাক সফটওয়্যার নিয়ে। মোটরোলার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আবার আরেকটা জিনিস একদমই ভালো লাগে না। ভালো লাগে যেটা, সেটা হচ্ছে ওদের ফোনগুলোতে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড থাকে। যেমন এটাতে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি আমরা, একদম ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন আপনি এটাতে। কোনো রকমের ফালতু বা আননেসেসারি অ্যাপস প্রি ইনস্টল অবস্থায় থাকে না। ইভেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স এর মতো বেসিক অ্যাপও আমার এটাতে ইনস্টল করে নিতে হয়েছে। কিন্তু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এর সফটওয়্যার আপগ্রেডের ইস্যুটা। আমি জানি ওরা প্রমিস করেছে 3 বছরের সফটওয়্যার আপডেট এতে পাওয়া যাবে, কিন্তু এই সফটওয়্যার আপডেটটা কবে আসবে, সেই অপেক্ষার সময়টা কত বছর হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। এবং মোটরোলার সফটওয়্যার আপডেট কিন্তু একটু দেরিতেই আসে। তবে হোপফুলি এই ফোনটার ক্ষেত্রে ওরকম আমরা ফেস করবো না, এবং মোটরোলা তারা নিজেদেরকে ইমপ্রুভ করার অনেক চেষ্টা করছে। সো আই গেস ইমপ্রুভমেন্টের অংশ হিসেবে আমরা দ্রুত সফটওয়্যার আপডেট পাবো, সেটাই আশা করছি। সফটওয়্যারে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স দেওয়া হয়েছে। এতে একটা এজ লাইটিং আছে, যেটা আপনি ফোনটা এভাবে করে রেখে দিলেও লাইটের কারণে আপনি ইনকামিং কলস বা মেসেজ আসলেও একটা নোটিফিকেশন আপনি ফ্লিপ করে রেখে দিলেও দেখতে পাবেন। তাছাড়া হোম স্ক্রিনে লং প্রেস করে আরো অনেক বেশি পার্সোনালাইজ করা যায়। আর কালার স্কিম, আইকন স্কিম, একটা জিনিস আমাকে বেশ বদার করেছে, যেটা হচ্ছে অটো ব্রাইটনেস এর টগল ডিফল্ট ভাবে হোম স্ক্রিনে থাকে না, এটা সেটিংসে গিয়ে আপনার ঠিক করতে হয়। এটা খুব বেসিক একটা জিনিস, এটা থাকাটা খুবই জরুরি ছিল। এআই ফিচার্সও এটাতে বেশ ভালো রকমের দেওয়া হয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং এআই ফিচার আমার কাছে ম্যাজিক ক্যানভাস মনে হয়েছে। লিটারালি আপনি যে কোনো ধরনের প্রম্পট দিয়ে যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন, এবং এটা বেশ ভালোই কাজ করে। এবং পিছনে ডাবল ট্যাপ করে আপনি ফটো বা স্ক্রিনশট সেভ করতে পারবেন। এটা জার্নালে নিজেই অ্যানালাইজ করে স্টোর করে রাখে, এবং এটা আপনি সার্চ করে খুব সহজেই বের করতে পারবেন। এই ফোনের আরেকটা বিশেষ ফিচার হচ্ছে কানেক্টিভিটি উইথ পিসি। এটা শুধুমাত্র স্যামসাং এ আমরা পেয়ে থাকি। অর্থাৎ এই ফোনটাকে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, এবং এই ফোনটার ক্যামেরাকে আপনি ওয়েব ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন। এই ফোনের যে কোনো অ্যাপ আপনি আপনার ল্যাপটপে ক্লোন করতে পারবেন, এবং সব ফাইলও খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। ফোনে অলরেডি একটা মোটো কানেক্টের অ্যাপ থাকে, এবং আপনি আপনার উইন্ডোজ পিসিতেও এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, এবং অ্যাজ লং এজ আপনি যদি সেম ওয়াইফাই থাকেন, এই ফাইলগুলোর অ্যাক্সেস খুব সহজে আপনি পেয়ে যাবেন আপনার পিসি থেকে। সো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। যেটা আমি শুরুতে বলেছিলাম, ব্যাকে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 30 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটা হচ্ছে 3-in-1 একটা লাইট সেন্সর, এবং ফ্রন্টে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরার কিছু ছবির স্যাম্পল দেওয়া হলো। ছবিগুলোর কালারসটা একটু পপ করে, এই বাজেটের ফোনগুলোর ছবি আসলে একটু এরকমই থাকে, কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সবগুলো ছবি ছিল সোশ্যাল মিডিয়া রেডি।
প্রাইমারি ক্যামেরার ছবি ওভারঅল আমার কাছে ভালোই মনে হচ্ছে। স্কাইও ছিল বেশ ব্লু। এটা যেটা করে কালার গুলো, যেটা আমি বললাম কালারটা কিছুটা পাঞ্চি করে দেয়। অনেকেই এই টাইপের কালারের ছবি পছন্দ করে, আবার অনেকেই করে না। এটা আসলে যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে। তবে এই প্রাইস রেঞ্জের একটা ফোনের প্রাইমারি ক্যামেরা হিসাবে ছবির কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। পোর্ট্রেট ছবি এটা বেশ ভালোই ক্যাপচার করতে পারে, এই ডিটেকশনও ছিল ভালো। কিন্তু পেছনে ব্লার করতে গিয়ে কিছু কিছু জায়গা খুব অদ্ভুত ভাবে ব্লার করে দেয়। কথা বলা যাক সেলফি নিয়ে। সেলফিতে আমরা একটা ওয়াইড মোড এবং জুমড ইন মোডের অপশন পাচ্ছি। আপনি যদি গ্রুপ সেলফি তুলেন তখন ওয়াইড মোডটা ইউজ করবেন, সিঙ্গেল বা আপনার একার ছবি তুললে তখন জুমড ইন মোডটা ইউজ করবেন। সেলফির ছবির কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জের একটা ফোন হিসাবে বেশ ভালোই। ভিডিও রেকর্ডিং এর কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, মেইন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে 4K 30 FPS আপনি ভিডিও শুট করতে পারবেন। ভিডিও এটা দিয়ে খুব একটা খারাপ আসে না, তবে একটু ডার্ক আছে, কিছুটা স্মাজি মনে হতে পারে ক্ষেত্র বিশেষে। তাছাড়া লো লাইটে খুব একটা ভালো ভিডিও আসে না। তবে এই প্রাইস রেঞ্জের একটা ফোন হিসাবে খারাপও না। সো ওভারঅল না, আমি এটা বলবো না যে এটা একদম গ্রেট ক্যামেরা, বাট ইট হ্যাজ এ ভেরি গুড ক্যামেরা। কিন্তু প্রাইসিং এর হিসাবে এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। সো ফাইনালি কথা বলা যাক ব্যাটারি এবং চার্জিং নিয়ে। এই ফোনটাতে আমরা পাচ্ছি 5500 mAh ব্যাটারি। এটা দিয়ে ইজিলি আপনি ফুল ডে ব্যাকআপ পেয়ে যাবেন। আর তাছাড়াও বক্সে তো আমরা 68 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিনা এই ফোনটা খুবই ফাস্ট চার্জ করে দিবে। সো গাইজ, H60 Fusion নিয়ে এই ছিল আমার অপিনিয়ন। এই প্রাইস রেঞ্জে আরো অন্যান্য ফোন আছে, কিন্তু এই সবগুলো ফোনের মধ্যেই মোটো H60 Fusion এই ফোনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ডিউরেবল, ক্যামেরা মোটামুটি ভালো, কার্ভ ডিসপ্লে, 3 ইয়ার্স আপডেট পাচ্ছি এই ফোনটা থেকে আমরা। সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে আমার কাছে এই ফোনটা বেশ ভালোই মনে হয়েছে। সো মোটো H60 Fusion নিয়ে এই ছিল আমার অপিনিয়ন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।